যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা, যুদ্ধ আর বিস্তৃত না করার বার্তা ইরানের প্রেসিডেন্টের। ট্রাম্পের নতুন শুল্ক নীতি চ্যালেঞ্জ করে আদালতে 25 অঙ্গরাজ্য সিদ্ধান্তের পক্ষে লড়বে হোয়াইট হাউস। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের কয়েক রাজ্য, আসাম ও কেরালায় প্রাণহানি শতাধিক। দর্শক, আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তেহরানের সাথে আলোচনা চলছে, যদিও এ দাবি নাকচ করেছে ইরান। জানিয়েছে ওয়াশিংটনের সাথে বৈঠকেরও পরিকল্পনা নেই তাদের। অবশ্য চলমান যুদ্ধ আর বিস্তৃত না করার বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 5 মাস ধরে চলছে যুদ্ধ, যা অবসানে সম্ভাব্য আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা ইতোমধ্যেই চলছে। বলেন, একটি ভালো চুক্তিতে পৌঁছাতে এটি তেহরানের শেষ সুযোগ। জানান, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই এই আলোচনা হচ্ছে। তবে ট্রাম্পের এ দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই। তবে চলমান যুদ্ধ আর বিস্তৃত করতে চায় না ইরান, এ বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করাই লক্ষ্য। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের ইউকে এমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি কার্গো জাহাজ ক্ষেপণাস্ত্র আঘাতের বার্তা পাঠিয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী সোমবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 7টি জাহাজ অতিক্রম করেছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বদলে ওমানের সাথে আলোচনা করছে ইরান। সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। বলেন, হরমুজ প্রণালীর বর্তমান সংকট এবং নৌপথ বন্ধ থাকার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনই দায়ী। যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, ততদিন হরমুজ প্রণালী নিয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলছে, এমন দাবি নাকচ করে দেন তিনি। বলেন, আগামী কয়েকদিনের মধ্যে কোনো বিদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানানো বা বিদেশে প্রতিনিধি পাঠানোরও কোনো পরিকল্পনা নেই। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার শুধু সামরিক সংঘাত নয়, বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামোকেই কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে ইরান। ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে ওয়াশিংটনকে ছাড় দিতে বাধ্য করছে তেহরান। ইরানের এই কৌশলের প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে, বলছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী ঘিরে সংঘাত এখন আর শুধুই একটি জলপথ নিয়ন্ত্রণের প্রশ্ন নয়। ইরানের বর্তমান লক্ষ্য আরও বড়। মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ ও জ্বালানি অবকাঠামোকে অস্ত্র বানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘমেয়াদে চাপে রাখতে চাচ্ছে তেহরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়েও প্রতিপক্ষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ব্যয় বাড়ানো সম্ভব হয়। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল নাইটস বলছেন, ইরানের সবচেয়ে বড় কৌশল যুক্তরাষ্ট্রকে আঘাত করা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তোলা। হরমুজের পর এবার লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর প্রতিও পরোক্ষ হুমকি দিয়েছে তেহরান। বর্তমানে ওয়াশিংটন তেহরানের বিরোধের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। আঞ্চলিক সূত্র বলছে, ওমানের একটি প্রস্তাবে স্বেচ্ছাভিত্তিক ব্যবহার ফি আদায়ের কথা থাকলেও ইরান চাচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জাহাজ থেকে সেবামূল্য আদায়ের ক্ষমতা। বিপরীতে হরমুজের মতো আন্তর্জাতিক জলপথের ওপর ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নিতে নারাজ যুক্তরাষ্ট্র।
তবে নতুন করে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকি নিতে চাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মনে করছে শুধু সামরিক চাপ বাড়িয়েই ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব, যদিও নিজেদের দর কষাকষির অবস্থান শক্তিশালী করার আগে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি না তেহরান। এদিকে হুমকি শুধু হরমুজে সীমাবদ্ধ না থাকায় উপসাগরীয় ও পশ্চিমা দেশগুলো এখন সরাসরি সংঘাতের বদলে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে নতুন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগও মূলত প্রতিরক্ষামূলক, যার লক্ষ্য সমুদ্রপথ সচল রাখা, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো নয়। সামরিক শক্তিতে সমকক্ষ না হয়েও প্রতিপক্ষকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়ে তাদের ব্যয় বাড়াতে সক্ষম হচ্ছে তেহরান। এটি ইরানের কৌশলের আংশিক সফলতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে দেশটির 25টি অঙ্গরাজ্য। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে মামলাটি দায়ের করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসন নতুন আইনি ভিত্তি ব্যবহার করে আগের বিতর্কিত শুল্ক নীতিকেই কার্যকরের চেষ্টা করছে। প্রশাসন জোরপূর্বক তৈরি বিদেশি পণ্য ঠেকানোর নামে বাতিল হওয়া শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। গত 24 জুলাই ট্রাম্প প্রশাসন 59টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করে। ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলায় বলা হয়েছে, শুল্ক নীতির এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের অপব্যবহার। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের পক্ষে লড়বে। টানা বর্ষণে ভারতের বিভিন্ন রাজ্যে নেমেছে বিপর্যয়। আসাম ও কেরালায় বন্যা ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 102 জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত ওড়িশা ও জম্মু কাশ্মীরও। লাখো মানুষ এখনও পানিবন্দী, তবে অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা বেড়েছে উদ্বেগ। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ঘরের ভেতরে কাদামাটি, ভেঙে পড়া টিনের চাল, পানিতে ডুবে থাকা ফসলের মাঠ। বন্যার পর এমন ধ্বংসস্তূপই এখন ভারতের একাধিক রাজ্যের চিত্র। আসামে ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও সংকট এখনো কাটেনি। 7 জেলায় প্রায় 1,28,000 মানুষ এখনো বন্যা কবলিত। চলতি মৌসুমে রাজ্যটিতে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 87 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলা। বন্যার পানি উঠে যায় প্রায় 6 ফুট পর্যন্ত। পানি নামার পর ঘরে ফিরেও কিছুই খুঁজে পাচ্ছেন না বাসিন্দারা। ভেসে গেছে ঘর, গবাদি পশু, জীবনের সবটুকু সঞ্চয়। हम लोग को गांव ठे सब खत्म हो गया, जितना गाय रहा গরু रहा। ঘরের ভেতরে 6 ফুট পর্যন্ত পানি ছিল। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। শুধু আমাদের নয়, আশপাশের সবারই একই অবস্থা। एक भी नहीं मिला अभी तक। বন্যায় ডুবে আছে 14,000 হেক্টরেরও বেশি কৃষি জমি। দুর্গতদের জন্য ত্রাণ শিবির চালু করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং ঋণ পরিশোধে সাময়িক ছাড়ের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সকাল থেকেই উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত 500-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওডিশায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8,60,000 মানুষ। নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে 2,67,000-এর বেশি বাসিন্দাকে। অন্যদিকে জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। শ্রীনগর জম্মু মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যাহত হচ্ছে যোগাযোগ। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার তৎপরতায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী। ভারতের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, অরুণাচল প্রদেশ, মেঘালয় সহ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এদিকে পাকিস্তানেও বাড়ছে উদ্বেগ। টানা বর্ষণে দেশটির সবচেয়ে বড় জলধারা টারবেলা বাঁধ প্রায় সর্বোচ্চ ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে। আবহাওয়া দপ্তর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা এবং নিচু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে। ঋতু সাহা, চ্যানেল 24। বিশ্বের বিভিন্ন দেশে চলা দাবানলে বাড়ছে উদ্বেগ। বর্তমানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কানাডায়। দেশ জুড়ে সক্রিয় 900-র বেশি দাবানল, যার অনেকগুলোই নিয়ন্ত্রণের বাইরে। এ পর্যন্ত পুড়ে গেছে প্রায় 38 লাখ হেক্টর এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ কলম্বিয়া। পরিস্থিতি সামাল দিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কানাডার পূর্বাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত।
এদিকে ইউরোপের দেশ গ্রিসে এথেন্সের কয়েকটি দ্বীপে দাবানল নেভাতে কাজ করছেন শত শত দমকল কর্মী। ফ্রান্স ও স্পেনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, অনেক বাসিন্দা বাড়ি ফিরলেও তাপপ্রবাহের কারণে বহাল রয়েছে সতর্কতা। দাবানল পরিস্থিতির আরো খবর জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সে দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সতর্কতা এখনো রয়েছে। কি পরিস্থিতি দেখছেন, আর জনগণের সুরক্ষার জন্য আসলে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রথমত বলি যে দুইটা জায়গার দাবানল কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে, যেটা হলো জিরন্দ ও ওত। এখানে মানুষজনকে মেয়র বলেছে তার বাসায় ফিরতে, কিন্তু দুঃখের বিষয় হলো যে 200টি বসবাসকারী ওত এবং জিরনের বাড়ির মধ্যে 183টি বাড়ি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো মানে উপযোগী নয়। তার মানে আপনি ভয়াবহতাটা বুঝতে পারছেন যে কি অবস্থা। 1800 হেক্টর জমি পুড়ে গেছে এই দাবানলে। এটা গেল হলো জিরোন আর ওদের খবর আপনাকে বললাম। নতুন করে শুরু হয়েছে আবার দাবানল, সেটি হলো ভার শহরে। এই ভার শহরে দাবানল এখন আর দমকল কর্মীর নিয়ন্ত্রণে নাই, এটি এখন তারা প্রকৃতির উপরই ছেড়ে দিয়েছে। আপনাকে আমি বলেছিলাম যে দাবানল মোকাবেলা করার সক্ষমতা এখন আর দমকল কর্মী, সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক এদের বাইরে চলে যাচ্ছে। এত ভয়াবহতা এই দাবানলের। এবং আপনাকে আমি বলি যে আমরা যে চিত্রটা দেখেছি দূর থেকে, যে কোনোভাবেই বাতাসকে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না, পাশাপাশি গাড়ি, ফার্ম, পশু পাখি, বাড়ি ঘর এমন ভাবে পুড়ে গেছে যে যেখানে আর এইটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোন বলেছেন যে এটি যদি আমরা এখন পুনরায় নির্মাণ করতে যাই, এখনো 1 বছর সময় লাগবে আমাদের এটি করতে। এবং পাশাপাশি এই অঞ্চলে যে জমিগুলোতে চাষাবাদ করা হয় সেগুলো এখন অনুপযোগী হয়ে গেছে, এবং পাশাপাশি ফ্রান্সের এই তাপ প্রবাহের কারণে যে এই সময়টায় এই মৌসুমে হলো আঙ্গুর চাষ করা হয়, এবং আঙ্গুর আর 2 মাস পর তোলা হবে। কিন্তু এখনই এই আঙ্গুরগুলো পেকে যাওয়ার কারণে, এবং যে পরিকল্পনা থাকে যে 2 মাস পর লোকবহর নিয়ে এই আঙ্গুরগুলো তোলা হবে এবং এখান থেকে ওয়াইন বানানো হবে, এখন হলো সামার ভ্যাকেশনে সবাই যার যার দেশে গিয়েছে এবং লোক নেই, এবং এই ফলগুলো তুলতে পারছে না। তার মানে ফসলের জমি থেকে যে আয়টা আসবে সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এটা গেল তো যে সার্বিক হিসাব। এখন এখানকার প্রশাসন আরেকটি আইন জারি করেছে, যে অঞ্চলগুলোতে গোসলের জন্য ডোবা, জলাশয় এবং নদী নিষিদ্ধ, সেই জায়গায় যদি কেউ গোসল করে, সেই ইউরোটি আগে ছিল হলো 15 ইউরো জরিমানা, সেটি 68 ইউরো করা হয়েছে, যাতে কেউ অযথায় নিষিদ্ধ এলাকাগুলোতে গোসলে না যায়, কারণ এতে মৃত্যুর ঝুঁকি বেড়েছে। এইভাবে প্রশাসন চেষ্টা করতেছে, এবং আপনি জানেন যে 283 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এরা নাশকতা, এই দাবানলে নাশকতার জন্য 78 জন, 283 মধ্যে 78 জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই নাশকতার জন্য, এবং সবাইকে বাসায় থাকার জন্য বলা হচ্ছে। এই হলো সার্বিক পরিস্থিতি ফ্রান্সের দাবানল নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। ফ্রান্স থেকে সহকর্মী আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় তাপপ্রবাহ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। অতিরিক্ত গরমে অসুস্থতায় মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। সিউলে প্রথমবারের মতো জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহ সতর্কতা। ইয়াংসেন শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 42.5 ডিগ্রি সেলসিয়াস, যা গত 122 বছরের মধ্যে সর্বোচ্চ। সিউলে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠেকতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী কয়েকদিন অস্বাভাবিক গরম অব্যাহত থাকবে দেয়া হয়েছে এমন সতর্কবার্তা। তীব্র তাপপ্রবাহ মোকাবেলায় বিভিন্ন এলাকায় নামানো হয়েছে পানিবাহী ট্রাক। গরমে অসুস্থদের সেবা দিতে অতিরিক্ত স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। জরুরি সহায়তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ক্ষুধা, ক্লান্তি আর অনিশ্চয়তা। স্পেনের ছিটমহল সেউতায় উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সমুদ্রে পাড়ি দেয়া কয়েক হাজার মানুষের এখন একটাই পরিচয়, অপেক্ষা। তাদের অপেক্ষা একবেলা খাবারের, নিরাপদ আশ্রয়ের আর একটি নতুন কর্মময় জীবনের। তবে এসব অভিবাসন প্রত্যাশী কি ঠাঁই পাবে দেশটিতে, নাকি খালি হাতেই ফিরে যাবে নিজ দেশ মরক্কোতে, তা নিয়ে কাটছে না সংশয়।
স্পেনের সেউতার বেনিতেজ সৈকত। টিকে থাকতে অভিবাসন প্রত্যাশীদের সামান্য খাবারের জন্য এই লড়াই। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রিলিফের গাড়ি দেখলেই ছুটে যাচ্ছেন তারা। আপাতত ঠাঁই মিললেও তীব্র ক্ষুধা ও জীবিকার তাগিদ তাড়া করে বেড়াচ্ছে মরক্কো থেকে আসা এসব মানুষদের। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে নজিরবিহীন অনুপ্রবেশের কয়েকদিন পরও আটকে আছেন শত শত অভিবাসী। বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী মরক্কো ফিরে গেলেও অনেকেই কাটাচ্ছেন মানবেতর জীবন। তাদের দাবি, টানা কয়েকদিন ধরে না খেয়ে আছেন। 3 দিন ধরে কোনো খাবার পাইনি, শুধু পানি খেয়ে আছি। তারপরও আমি স্পেনেই থাকতে চাই, মরক্কোতে ফিরে যেতে চাই না। এদিকে স্পেনের সামরিক বাহিনী অভিবাসীদের সীমান্তের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির সরকার বলছে মানব পাচারকারী চক্র পরিকল্পিতভাবে এই গণ অনুপ্রবেশ ঘটিয়েছে। তবে মরক্কোর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া পোস্টে সীমান্ত উন্মুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নে সহজে প্রবেশের গুজব ছড়ানো হয়েছিল। সেই প্রলোভনে জীবন বাজি রেখে আসা মানুষেরা এখন ক্ষুধা, অনিশ্চয়তা ও প্রত্যাখ্যানের মুখোমুখি। এই সংকটে শুধু অভিবাসন প্রত্যাশীরা নয়, আতঙ্কে দিন কাটাচ্ছেন সেউতার স্থানীয় বাসিন্দারাও। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। চারিদিকে অপরিচিত মানুষ, আমরা জানিই না তারা কারা। ইউরোপে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত সেউতা আবারও বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, অভিবাসন সংকট শুধু সীমান্তের নয়, এটি মানবিক, রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত এক বহুমাত্রিক সংকট। একদিকে ক্ষুধার্ত অভিবাসন প্রত্যাশীদের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভোগা স্থানীয় বাসিন্দা। এমন বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, অভিবাসন সংকট মোকাবিলায় ইউরোপের বর্তমান নীতি এখন কতটা কার্যকর? রাখি জেসমিন, চ্যানেল 24। নতুন করে তীব্র হয়েছে রাশিয়া ইউক্রেনের সংঘাত। সোমবার দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন অন্তত 17 জন। এর মধ্যে রাশিয়া 14 জন এবং ইউক্রেনে নিহত হয়েছে 3 জন। ইউক্রেনের ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ রাশিয়ার আর্খিপো ওসিপোভকা গ্রামের একটি অবকাশ যাপন কেন্দ্রে পড়লে 3 শিশুসহ অন্তত 6 জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত 40 জন। এছাড়া রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া ও সীমান্তবর্তী বেলগোরোদে কিয়েভের হামলায় প্রাণ গেছে 8 জনের। এদিকে ইউক্রেনের ক্রিভোই রিহাতে পেট্রোল স্টেশনের রুশ বাহিনীর হামলায় 3 জন নিহত হয়েছেন। গেল কয়েক মাস ধরেই ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় বাড়ছে বেসামরিক নাগরিকদের মৃত্যু। যদিও দুপক্ষে বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে। চতুর্থবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের পর আংশিকভাবে বিদ্যুৎ ফিরে পেয়েছেন কিউবার রাজধানী হাভানার বাসিন্দারা। তবে বারবার বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘন ঘন লোডশেডিং দেশটির বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। এতে বৈদ্যুতিক কাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সীমিত জ্বালানি মজুদের মধ্যেও ধাপে ধাপে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হচ্ছে। পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পর্যায়ক্রমে পূর্বাঞ্চল কেন্দ্রগুলো পুনরায় সচল করার কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা শহরে হয়ে গেল ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপ। বার্ষিক আয়োজনে অংশ নেয় বিভিন্ন প্রজাতির প্রশিক্ষিত কুকুর আর প্রিয় পোষ্য কুকুরের সার্ফিং দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন শত শত দর্শক। এমন ব্যতিক্রমী আয়োজন দেখে উৎসাহের কমতি। আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।